আমাদের ক্ষেত্রে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার উপর দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো, সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং তার ফলে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলোতে, এবং এমনকি মুসলিম বিধায়করা তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তো সব মিলিয়ে আপনার ওয়ার্ম আপ করার জন্য যা যা দরকার সবই কিন্তু আমির হিসেবে প্রস্তুত আছে। আর এর পাশাপাশি কদিন ধরেই ভারত প্রথমে 25,000, পরবর্তীতে আরো 10,000 অন টপ অফ দ্যাট 35,000 সৈন্য সমাবেশ করেছে এবং আমাদের পার্বত্য ত্রিপুরা, কুমিল্লা, সিলেট এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা সংলগ্ন এলাকাগুলোতে। এবং সর্বশেষ যেটি শোনা গেল সেটি হচ্ছে শেখ হাসিনা কানেক্টিভিটি নিশ্চিত করবার প্রয়োজনে আপনার ফেনী নদীর উপর দিয়ে যে সেতু নির্মাণ করেছেন রামগড়ের কাছে, সেই জায়গায় ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় সৈন্য সমাবেশ করেছে এবং পেনাখা যে মিসাইল সিস্টেম সেটি ডিপ্লয় করা হয়েছে অ্যালংসাইড দ্য বর্ডার এবং এর রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার। আর এর পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রক্ষেপণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে, তাদের অনেকেই হয়তো টার্গেটেড এবং যারা আমাদের এই বিপ্লব সম্পন্ন করেছেন তাদের সমন্বয়ক বৃন্দ, তাদের অনেককেই হয়তো টার্গেট করা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার প্রিয় হাসনাত এবং আপনার অন্য যারা আছেন, জি সার্জিস, তাদের গাড়ি চাপা দেওয়ার একটা নাটক বা ঘটনা কিংবা দুর্ঘটনা যেভাবে আমরা বলি না কেন, অ্যাটেম্পট, সেটি এর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি চট্টগ্রাম অঞ্চলে। এরপর ঢাকায়ও একই ধরনের ভিন্ন রকমের কায়দায় তাদের টার্গেট করবার একটা চেষ্টা পরিলক্ষিত হয়েছে। আর এখন আপনার যেটি বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর অথবা 6 ডিসেম্বরের দুটি তাৎপর্যপূর্ণ আপনার দিবস আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন সময় থেকে সবাই খেয়াল করছেন। 2রা ডিসেম্বর যশোর সেক্টরে ভারতীয় ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছিল বিনা ঘোষণা ছাড়াই, এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী 6 তারিখে ইউনিল্যাটারালি ভারতে বিমান হামলা করেছিল এবং সেই অজুহাত দেখিয়ে ভারত 6 তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে। এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে দিদেন ইস্ট পাকিস্তান বা বার্ষিকী পাকিস্তানের পতন। যশোর ইনভেন্সিবল একটি সেনানিবাস, সেই সেনানিবাসের পতনের অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলো চলো ঢাকা চলো, সেইভাবে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী যৌথভাবে ঢাকার সন্নিকটে এসে হাজির হয়েছিল, 36 সেনা নামানো হয়েছিল। এইবারও হয়তোবা সেই একই কায়দায় ওই 2 দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে। এখন মজাটা হচ্ছে সেই নেকড়ের গল্পের মতো, বাঘ এসছে আমরা গুরুত্ব দিলাম না, শেষ অব্দি বাঘ যখন চলে আসবে তখন আসলে কিছু করার থাকবে না। সেজন্য আমি বারংবার বলি যে ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আপনার সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত। এখন ঠিক শুনে ধর্মের কাহিনী, অবস্থাটা দাঁড়িয়ে গেছে। যে আমরা একের পর এক মানে বিজেপি নেতা তো হুমকি আছেই, আরো বিরোধী দল এর নেতাদেরকে, তৃণমূল নেতাদেরকে আমরা শুনেছি যে ভারত থেকে কিভাবে হুমকি দিচ্ছে, এবং আমরা কন্টিনিউয়াস শুনতে পাচ্ছি যে তাদের পার্লামেন্টে আলোচনা হচ্ছে, সংখ্যালঘুদেরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের চিত্র কিন্তু ভিন্ন। সংখ্যালঘুদের এই যে একজন আইনজীবীকে হত্যা করা হলো, সেটা নিয়ে কোনো উগ্রতা হয়নি। এবং একটা মাত্র ঘটনা যেটা আপনি বলেছেন যে ভারতীয় পতাকা পা দিয়ে মারানো, সে দৃশ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু হিন্দুদের উপরে তো সেরকম আক্রমণ হয়নি। আমরা এবার পূজায় কিন্তু ভিন্ন চিত্র দেখেছি।
যে সব উপদেষ্টারাই কিন্তু পূজা মণ্ডপে গিয়েছেন শান্তির জন্য, ইভেন্ট জামাতের নেতারা মন্দির পাহারা দিয়েছেন যখন কঠিন পরিস্থিতি, কিন্তু তারপরেও তারা কন্টিনিউয়াস এক ধরনের উদ্বেগ প্রকাশ করছে। একমাত্র চিন্ময়কে ঘিরে, চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, চিন্ময়কে ইস্যু করে কি তারা এগুলো করছে কিনা, আর কেন এত উদ্বেগ, দেশে বিদেশে এত উদ্বেগ প্রকাশ করছে তারা? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের কমরেড ফরাদ মাজার, যার পার্টনার বা সহধর্মিণী আমাদের ক্যাবিনেটে আছেন, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণায় এই থিঙ্ক ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনার কাজ করছে। তিনি কিন্তু খুব খোলামেলা বলেছেন সময়টা আমাদের অনুকূলে নয়, এবং দেশের বাইরে প্রচুর যে প্রচার প্রচারণা গুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অবস্থাটা, সেটা ইন এ ওয়ে খোলামেলা বলতে গেলে বৈরী। এরকম একটি ক্লাইমেটে বা সিচুয়েশনে আমাদের যথেষ্ট পরিমাণে বাস্তববাদী চিন্তা করে রণনীতি এবং রণকৌশল নির্ধারণ করতে হবে। র্যাটরিকের এই মায়াজালে আমরা যদি পড়ে যাই, তাহলে সর্বনাশ যা হওয়ার তাই ঘটবে। আমরা যেটা দেখেছি, মানে জয়শঙ্কর উনিও বলছেন, তারপরে রণবীর, জয় শাওলা, এরা উদ্বেগ প্রকাশ করছে। আবার আমাদের প্রেস সচিব যিনি শফিকুল আলম, উনি বলছে যে বর্ডারের ওই পার থেকে বিশাল গুজব প্রচার করা হচ্ছে। তো এগুলো গুজব বলিয়ে যদি আমরা উড়িয়ে দেই, আমাদের যদি প্রস্তুতি না থাকে, যদি সত্যি ভারত কিছু একটা করে বসে, তাহলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? সেই সক্ষমতা বাংলাদেশে আছে কিনা? দেখুন, আমাদের সেনাবাহিনী যথেষ্ট চৌকস এবং পড়াশুনো জানে। এই কথাটি দাবি করেছেন ক্যাপ্টেন শচীন কর্মকার, আমাদের ফার্স্ট ওয়ার কোর্সের সোলজার বা সৈন্য বা অফিসার, যেভাবে বলি আমরা। এবং তার ধারণা যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রুডেন্ট, বিজ্ঞ জনচিত ভূমিকা বা অবস্থান গ্রহণ করবেন, কোন রকমের র্যাটরিকে ফাঁদে পা দেবেন না। আর এদিকে আপনার শুভেন্দু যে ঘোষণাটি দিয়েছেন 2 তারিখে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাবেন তারা পেট্রাপোলে, অর্থাৎ বেনাপোলের উল্টো দিকে আমাদের সীমান্ত সংলগ্ন এলাকা। আর 2 তারিখে যদি হামলার ঘটনা ঘটে, বা 6 তারিখে এই যেটা সম্ভাব্য হামলার কথা বলা হচ্ছে, তার দুটি সম্ভাব্য আপনার ভালনারেবল জায়গা আছে আমাদের। একটি হচ্ছে আপনার আমাদের চিকেন নেক, অর্থাৎ ফেনী নদী সংলগ্ন এলাকা, যেখানে তারা সৈন্য সমাবেশ করেছেন। সেটি ওভাররান করাটা খুব ডিফিকাল্ট হবে বলে মনে হয় না। এই ধরনের অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি জেনারেল এরশাদ এবং জেনারেল মঞ্জুরের যে আপনার আইবল টু আইবল অবস্থা তৈরি হয়েছিল, অর্থাৎ দেশ 2 ভাগ হয়ে গিয়েছিল, একটি চট্টগ্রাম নিয়ন্ত্রিত আর একটি ঢাকা নিয়ন্ত্রিত। তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনার যদি তারা এক সেক্টরে না করে যদি আপনার 3 দিক থেকে আক্রমণ করে বসে, অর্থাৎ আপনার মেঘালয় থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং পার্বত্য ত্রিপুরা থেকে, তাহলে আমাদের জন্য বিষয়টা হবে মোর চ্যালেঞ্জিং। আমাদের দিক থেকে আমরা যেটা করতে পারি, আমাদের যে নর্দার্ন শিল্ড আছে, অর্থাৎ রংপুর অঞ্চল, সেখান থেকে আপনার চিকেন নেক আমরা বিকল্প প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটকে দিতে পারি। তার ফলে ভারত কিন্তু 2 ভাগ হয়ে যাবে, নর্থ ইস্ট আলাদা হয়ে যেতে পারে। আর এই ভালনারেবিলিটির সুযোগ নিয়ে আপনার নানান রকমের চক্র এখানে সক্রিয় হয়ে উঠতে পারে। আর এর পাশাপাশি বার্মা অ্যাক্টের বিষয়টা কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা বলছেন। আরাকান আর্মি, রেবেল আর্মি, তারা আমাদের সীমান্ত সন্নিহিত যে মিয়ানমার টেরিটরি, সেগুলোর নিয়ন্ত্রণে আছে এবং নন স্টেট অ্যাক্টর, কিন্তু ডিফ্যাক্টো সেন্সে তারা ক্ষমতাশালী, এবং তাদের উপর চীনের প্রভাব আছে, তাদের উপর আন্তর্জাতিক অন্যান্য সম্প্রদায়ের সদস্য যারা, তাদের প্রভাব আছে, পরাশক্তিদের প্রভাব আছে।
সব মিলিয়ে একটা কমপ্লেক্স ধূম্র সিনারি আমাদের সামনে অপেক্ষা করছে। জি। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি যে বসেছে মানে সরকারের সাথে। তো এই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা আসেনি। তারা শুধু নির্বাচন নিয়ে আলোচনা করেছে, জাতীয় ঐক্যের ব্যাপারে আলোচনা করেছে। এবং এই ভারতের ইস্যু নিয়েও আমরা খুব একটা আলোচনা করতে দেখছি না রাজনৈতিক দলগুলোকে। আপনার কি মনে হয়? আর ফখরুল ইসলাম আলমগীর লন্ডন আসছেন এর মধ্যেই। তো সব মিলে আসলে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে কি এবং ভারতকে নিয়ে তাদের কোনো উদ্বেগ সেরকম আছে কিনা বলে আপনি মনে করেন? দেখুন, ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করবার একটা অংশ হিসেবেই সম্ভবত ওই যে পতাকা বিভিন্ন দেশের সেগুলো মারানোর একটা আপনার ব্যবস্থা করা হয়েছে বা রাখা হয়েছে। লজিক্যালি এই অবস্থাটির দায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ঘাড়ে এসে পড়বে। সেটা আমরা কতটা মোকাবেলা করতে সক্ষম সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর দায় রেখে শিক্ষা মন্ত্রণালয় যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু দায় এড়ানো যাবে না। আর সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি, আমাদের আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং সেই সঙ্গে কূটনৈতিক রীতিনীতি সবকিছুই কিন্তু আমাদের হিসাব নিকাশ করে খেয়াল করতে হবে। এখানে আপনার ইমোশনাল হলে চলবে না, ডাউন টু আর্থ প্র্যাকটিক্যাল সলিউশনের যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা পরে আবার আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করার আগে আপনার কি বলার আছে? যে এক শ্রেণী আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে সুশীল শ্রেণী তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু বাকিদের কোনো উদ্বেগ বা প্রস্তুতি সেরকম আমরা দেখছি না। তো আবার আমরা এও দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে সশস্ত্র বাহিনী বা বিজিবির মধ্যে আমাদের কিছু এক ধরনের প্রস্তুতি চলছে। যারা আওয়ামী লীগের দলীয় এখনো দোসররা রয়ে গেছে তাদের এক ধরনের কু করার প্রস্তুতি চলছে। এটা কি একদম উড়িয়ে দেওয়ার মতো কিনা? দেখুন, আওয়ামী লীগের এই জুজুর ভয় আমাদের মাথা থেকে চলে যাওয়া ভালো। আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ বুকের মতো দেশপ্রেমিক ছাত্রবৃন্দ তারা তাদের জীবন উৎসর্গ করেছেন পেছনে ফিরে যাওয়ার জন্য নয়। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এক নদীতে দুবার গোসল করা যায় না, সেটা বলে গেছেন বীর দার্শনিক। সে বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না এবং যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে ক্রিটিক্যাল মাসে নিজেদের রূপান্তরিত করতে হবে। শুধুমাত্র আমাদের যারা সার্ভিসে আছেন, ইউনিফর্মে আছেন, তাদের উপর সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা ঘুমিয়ে থাকলে চলবে না, বা মীর জাফর আলী খান, ইয়ার লতিফ খানের মতো ভূমিকা পালন করলেও চলবে না। আমাদের এই অবস্থানে আমরা আছি, আমাদের স্বতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আসিফ নজরুল এবং জেডা খান পান্নাকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং খুব মানে কি বলবো, দুইজনকেই খুব কৌশলী ভূমিকা 5ই আগস্টের পর থেকে এরকম ভাবে প্রকাশ করা হচ্ছে, বা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ওনারা নিজেরাও প্রকাশ পেয়েছেন সেভাবে। আপনি কি মনে করেন এই দুইজন ব্যক্তির ব্যাপারে? দেখুন, ব্যক্তি জীবনে আমার সঙ্গে জেডাই খান পান্নার পরিচয় হয়েছে দুজন ব্যক্তির মাধ্যমে। একজন হচ্ছেন আমাদের অনারেবল বর্তমান অ্যাডভাইজার, মন্ত্রী মর্যাদায় অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। আরেকজন সাংবাদিক সেলিম সামাদ, যিনি স্বেচ্ছা নির্বাচনে চলে গিয়েছিলেন কানাডায়, পরে ফিরে এসছেন এবং মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছিলেন শেখ হাসিনা সরকারের দ্বারা। আর মজা হচ্ছে যে জেডাই খান পান্না তিনি কিন্তু এই আওয়ামী লীগের যখন আকাল চলছে সেই সময় শেখ হাসিনার কৌশলী হবার অভিপ্রায় ব্যক্ত করেছেন, মানে আইনি লড়াই, সবাইকে যা অবাক করছে। আর ওনার সম্পর্কে অনেকটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সাহেবের মতো আপনার মন্তব্য বর্তমান প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে যে হুইসি টাইপ অফ প্রশ্ন।
মানে বিষয় হচ্ছে আসলে সরকার নির্বিশেষে এই প্রশাসন যন্ত্রে যারা দায়িত্বে যান তারা একই রকম ভাবে রেসপন্ড করেন এবং ভাষাটা হয়ে ওঠে প্রেস নোটের ভাষা, which is unfortunate. ধন্যবাদ। আসিফ নজরুল। আসিফ নজরুল আপনার আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসঙ্গে ডক্টরিয়াল টিমে কাজ করেছি। আমার স্ত্রী শিক্ষক তিনি, এবং সেই সঙ্গে আপনার তার সঙ্গে আমার সুখস্মৃতি আছে। তিনি প্রাণান্তর চেষ্টা করছেন। তিনি অ্যাডভাইজার হওয়ার পর একাধিকবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা আলিঙ্গনে ভাষায় আবদ্ধ হয়েছি, কিন্তু একেবারে চোখ মুখ ভূতিরও চলে গেছে, এরকম একটি অবস্থা, ঘুমানোর সময় পাচ্ছেন না, এমন অভিব্যক্তি আমার কাছে তিনি তুলে ধরেছেন। এই জন্য যে মন্তব্যগুলো আসছে আমার কাছে মনে হচ্ছে বলে আনকাইন্ড, তার প্রতি অবিচারমূলক। তিনি সর্বান্তকরণের চেষ্টা করছেন ডেডিকেটেড ভাবে তার দায়িত্ব সম্পন্ন করবার জন্য।